আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো নিয়ে চলে আসলাম অ্যাম্বুলেন্সের রহস্য গল্পের 4 নম্বর পর্ব। তো আর দেরি কিসের? আর কথা না বাড়িয়ে চলুন ঘুরে আসা যাক। ভয়, রোমাঞ্চকর এবং রহস্যের দুনিয়া থেকে। একজন মহিলা বলে, আপনার ভাই গতকাল অ্যাক্সিডেন্ট করেছে, এখন পঞ্চগড় হাসপাতালে ভর্তি। সারা শরীর ওনার ক্ষতবিক্ষত, পঙ্গু হয়ে গেছে প্রায়। তাড়াতাড়ি আসুন। কথাটা শুনেই রিয়াজের হুঁশ উড়ে যায়। ফোন লাউড স্পিকারে থাকায় রিয়াজের ভাবিও কথাটা শুনে ফেলে। আর কি, শুরু হয়ে যায় কান্নাকাটি। কি ভাবছেন শেষ? না না, ঘটনা মাত্র শুরু। কিছুক্ষণ কান্নাকাটি শেষে রিয়াজের ভাবি বোরকা পরে নাই। তখনও তিনি কেঁদে যাচ্ছেন। রিয়াজ বসা থেকে উঠে একটা প্যান্ট আর গেঞ্জি পরে নাই। পরনের এই প্যান্ট ধুলাবালিতে ভরা। আজ প্রায় 5 বছর হচ্ছে এই প্যান্টের রং উঠে প্রায় ঝলসে যাওয়া। আর যে গেঞ্জি গায়ে দিল, এটি ফুটপাত থেকে 40 টাকা দিয়ে কেনা। গায়ের সাইজেও ফিট না, বাচ্চাদের গেঞ্জির মতো। অতএব বুঝতে পারছেন, দরিদ্রের সীমা পেরিয়ে গেছে এরা। বিছানা থেকে নিজের বাটন ফোনটা বাম পকেটে নিতেই ফোনটা টুস করে পায়ের কাছে চলে আসে। রিয়াজ আবার ফোনটা নিয়ে ডান পকেটে ঢুকাই। মূলত বাম পকেট ছেঁড়া। রিয়াজ তার ভাবি আর 6 বছরের ভাতিজাকে নিয়ে রওনা করে পঞ্চগড় হাসপাতালে। বড় ভাই কাজে যাবার আগে 500 টাকা দিয়ে গিয়েছিল বাজার করার জন্য। যদিও এই যুগে 500 টাকার বাজার কিছুই না, কিন্তু এই 500 টাকার বাজারে তাদের 4-5 দিন চলে। বাজার তো করা হয়নি, তা দিয়ে রওনা করা হয়েছে। রাস্তায় ভাড়ার ব্যাপার স্যাপার থাকে। বস্তি পেরিয়ে ওরা মেন রোডে আসে। রিয়াজের ভাবি এক লাইনে কেঁদেই যাচ্ছে। পরিবারে শুধু এই একটা মানুষ তাদের, তার কিছু হয়ে গেলে ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এখন আপনাদের মনে উকি দিবে রিয়াজ কেন কোনো কাজ করে না। চলুন পঞ্চগড় যেতে যেতে আমরা রিয়াজের জীবনে ঘেটে আসি। রিয়াজের জন্মের 2 বছর পর তার মা বাবা মারা যান। বস্তির দক্ষিণে একটা ফ্যাক্টরিতে কাজ করতেন ওনারা। প্রচুর পরিমাণে গ্যাসের কাজ রয়েছে এখানে। রিয়াজের বড় ভাই আর রিয়াজকে বাসায় রেখে প্রতিদিন স্বামী স্ত্রী কাজে চলে যেতেন। মাসে দুজনের বেতন মিলিয়ে 8,000 টাকা হয়ে যেত। এইভাবে যেতে যেতে চলে আসে সেই দিনটা, যেই দিনটা রিয়াজের বড় ভাই কোনোদিন ভুলতে পারবে না। রিয়াজের বয়স তখন 2 বছর। রিয়াজের বড় ভাই মা বাবার জন্য খাবার নিয়ে যায় ফ্যাক্টরিতে। রিয়াজ ছিল বাসায়। রিয়াজের বড় ভাইয়ের নাম শাওন হোসেন, লোকে শান্না বলে ডাকতো। বয়স তখন তার 8 বছর। মোটামুটি জ্ঞান ছিল। ভাতের বক্স নিয়ে শাওন ফ্যাক্টরির গেটে আসতেই আচমকা একটা বিস্ফোরণের শব্দ ছড়িয়ে পড়ে। শাওন ভাতের বক্স নিয়ে গেটের সামনে দাঁড়িয়েছিল। দারোয়ান সহ কয়েকজন দৌড়ে পালাচ্ছে। ফ্যাক্টরিতে কাজ করা আরো অনেক কর্মী যান বাঁচাতে দিকবেদিক হয়ে দৌড়াচ্ছে। ফ্যাক্টরির ঠিক মাঝে আগুন দাউ দাউ করে জ্বলছে। সবাই দৌড়ে পালাচ্ছে বাহিরে। শাওন এক পা দুপা করে ভিতরে যাচ্ছিল। তার মা বাবা ভিতরে। শাওনের সারা দেহ তখন শীতল হয়ে যায়। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ছে আরো। শাওন তার মা বাবাকে খোঁজার জন্য ধীর পায়ে ফ্যাক্টরিতে যেতে থাকে। কিছু দূর যেতেই একজন মুরব্বী শাওনকে ঝাপটে ধরে। শাওনের হাত থেকে পড়ে যায় ভাতের বক্স। শাওনের সেদিকে কোনো খেয়াল নেই। লোকটা শাওনকে বাঁচানোর জন্য কোলে নিয়ে পালাতে থাকে। শাওনের সেদিকে কোনো খেয়ালই নেই। আলাভোলা হয়ে ফ্যাক্টরির আগুন দেখে যাচ্ছে। দাউ দাউ করে ওঠা সেই আগুনে শাওনের মা বাবা পুড়ে যায়। শাওনকে যখন গেটের সামনে এনে দাঁড় করায় মুরব্বী, তখনও শাওন সেই আগুনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নেভাতে শুরু করে, কিন্তু লাভ হয়নি। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে। শাওন এই ছায়ের মাঝেও তার মা বাবার অংশ খুঁজে পায়নি। যেহেতু সব ছাই হয়ে গেছে, কার লাশ কোনটা সেটা বের করা মুশকিল ছিল। শাওন সেই ছায়ের উপর দাঁড়িয়ে শুধু মাটির দিকে তাকিয়ে থাকে। তখনই শাওনের পাশে একজন মুরব্বী এসে ফোনে চিল্লাতে থাকে। শাওন সেই লোকের দিকে তাকিয়ে রইল। এক ফোঁট চোখের পানি পড়েনি শাওনের। ভেতরে শাওন হয়তো এক একটা চিৎকার দিয়েছে যা কারো কান অব্দি যায়নি। ভেতরে সে পুরো ভেঙে তছনছ হয়, কিন্তু বাহিরে কিছুই বোঝা যায়নি। শান্ত ছেলের মতো সেই জায়গা ত্যাগ করে চলে আসে বাড়িতে। ছোট ভাই রিয়াজ তখন বিছানায় কান্না করে যাচ্ছিল। শাওন ছোট ভাইকে কোলে নিয়ে ধীরে বলল, কাঁদিস না, তোর বড় ভাই এখনো বেঁচে আছে। সেদিন থেকে চায়ের দোকান শুরু করে। ইট খোলায় কাজ অব্দি বাদ রাখেনি শাওন। ছোট ভাইয়ের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য রীতিমতো যুদ্ধে লেগে যায় শাওন। নিজের হাতে ছোট ভাইকে লালন পালন করতে থাকে। পকেটে বাড়তি টাকা নেই, তাই স্কুল থেকে বঞ্চিত হয় রিয়াজ। কিন্তু দুমুঠো ভাত মুখে শাওন তুলেই দিত। রিয়াজের জ্ঞান হওয়ার পর রিয়াজ তার ভাইকে একদিন বলে, ভাইয়া, আমিও কাজ করব আপনার সাথে। আপনি একা এত কষ্ট করলে আমার সহ্য হয় না। সেদিন এই কথাই শাওন নিজেকে এতটা লাকি মনে করেছিল যা মুখে বলার ভাষাই নেই। তার ছোট ভাই তার শ্রমকে উপলব্ধি করেছে। এর চেয়ে বড় আর কি হতে পারে। শাওন দেয়নি রিয়াজকে কাজ করতে। অনেক টাকা না থাকায় হয়তো কোনোদিন রেস্টুরেন্টে নিতে পারেনি, না পেরেছে কোনোদিন দামি জামা কিনে দিতে।
আর না পারলেও স্কুল কলেজে পড়াতে, কিন্তু কোনোদিন ভাতের কষ্টটা দেয়নি। এমনও দিন গেল শাওন নিজে 2-3 দিন খায়নি, কিন্তু ছোট ভাইয়ের মুখে খাবার এনে দিয়েছে। দিনমজুরির কাজ তো প্রতিদিন থাকে না, মাঝে মাঝে কাজে গ্যাপ যায়। এই সময়টাতে শাওন নিজে উপোস থাকতো। এলাকায় কিছু বকেটে ছেলে প্রায় রিয়াজকে ডাকতো বাইরে। তাদের সাথে আড্ডা দিতে দিতে রিয়াজ সিগারেট হাতে নেয়, যদিও এইটা শাওন জানতো না। ভাইকে তো বাড়িতে রেখে আসতো, খবর রাখা হতো না তেমন। এদিকে রিয়াজ বকাটে ছেলেদের সাথে মিশে নেশা শুরু করে, সিগারেট থেকে গাঁজা, এরপর ইয়াবা। ধীরে ধীরে চলে যাচ্ছিল আরো বড় ক্ষতির দিকে। একদিন বস্তির বটতলায় নেশা করা অবস্থায় বকুল ভাই রিয়াজকে দেখে নাই। এই বস্তিতে বকুল ভাইয়ের সাথে শাওনের গায়েগা সম্পর্ক। ব্যাপারটা আসে শাওনের কাছে পরের দিন জানাবে ভাবে। পরের দিন যখন শাওন কাজে আসে, তখন বকুল ভাই শাওনকে বলে, আজ তোর ভাইডারে দেখলাম নেশা করতেছে, আমাকে পলাশ আসছি আমার লগে, এমনে চললে তো রিয়াজও ওগো মতো বকাইটা হয়ে যাইব। শাওন কথাটা শুনে নিরাশ হয়ে যায়। বকুল ভাই আবার বলে, আমার পরিচিত লোক আছে, যদি আমারে কস তো তোর ভাইরে কাজে লাগাই দিমু, ড্রাইভিং শিখা লাগবো শুধু, ব্যাস। শাওন আর কিছু না ভেবে বকুল ভাইয়ের কাজটাই লেগে যায়। ড্রাইভিং শিখে হাতে নেয় একটা ট্রাক। রিয়াজের বয়সও দিন দিন বাড়ছে। ট্রাক ড্রাইভিং করে মোটামুটি কিছু টাকা শাওন পেত, কিন্তু রিয়াজ তো নেশায় বিগড়ে যাচ্ছে। এসব ভেবে শাওন বিয়ে করে একটা মেয়েকে, যে রিয়াজকে নজরে রাখবে। সেদিন থেকেই রিয়াজ সোজা। তার ভাই এমন একটা বউ এনেছে যে রিয়াজকে উঠতেও বকা দেয়, আবার বসতেও বকা দেয়। রিয়াজ ভাবির জ্বালাই, অর্থাৎ বকাবকি থেকে বাঁচতে আর যায়নি নেশা করতে। তবে ওই সিগারেট সেটি ছাড়তে পারেনি। দিন যায়, রিয়াজের ভাতিজি হয়, কিন্তু রিয়াজ কাজ না করতে করতে এখন এতটাই অলস যে কাজের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। প্রাপ্তবয়স্ক হবার পর শাওন রিয়াজকে ড্রাইভিং শেখায়, ট্র্যাকেও তুলে দেয়। কিন্তু 2-3 দিনের মাথায় রিয়াজ বাসায় সে আর যায় না। কাজ নাকি তার ভালো লাগে না, শিক্ষকতার যোগ্যতাও নেই যে কোনো চাকরি দিবে। শাওন বুঝে যায় আদর করতে করতে অলস বানিয়ে ফেলেছে, তাই উপায় না পেয়ে নিজেই খাটতে শুরু করেন। শাওনের বাচ্চার যখন 1 বছর, তখন শাওন ট্রাক ছেড়ে অ্যাম্বুলেন্স ধরে। বেতন মাসে 21,000, যেটা শাওনের জন্য অনেক। পরিবার অনাহারে ভোগেনি, টেনে টুনে সংসার চলতো। অ্যাম্বুলেন্সের চাকরির আজ 5 বছর। এখন শাওনের সাথে কি হলো তা তো পূর্বে জেনেই এসেছেন। রিয়াজ আর তার ভাবি পঞ্চগড় এসে গেছে। চলুন বর্তমানে ফিরে যাই। সবাই হাসপাতালে এসে খোঁজ নেয় শাওনের। আইসিইউতে ভর্তি শাওন। রিয়াজ আর তার ভাবি ছুটে যায় আইসিইউতে, এবং রুমে প্রবেশ করতেই তারা যা দেখে তা ছিল ভয়াবহ। শাওনের সারা দেহে ব্যান্ডেজ, চেহারা চেনা যাচ্ছে না, মুখে অসংখ্য নখের দাগ, পা দুইটাতে ব্যান্ডেজ করে ঝুলিয়ে রাখা হয়েছে। এক কথায় বলতে গেলে চোখ দুটি নাড়ানো ছাড়া শাওনের সারা দেহের কোনো অঙ্গ কাজ করছে না। রিয়াজের ভাবি দৌড়ে এসে শাওনকে জড়িয়ে ধরে আর কান্না জুড়ে দেয়। নার্স এসে রিয়াজের ভাবিকে শান্ত করায়। তখনই পেছন থেকে একটা লোক এসে রিয়াজের ভাবিকে বলল, নমস্কার দিদি। রিয়াজ পেছনে ঘুরে তাকিয়ে দেখে একজন হিন্দু ব্যক্তি প্রবেশ করেছেন। তিনি একটু সামনে এগিয়ে আসতে আসতে বলল, দিদি, আমার নাম নিমাই চন্দ্র দেবনাথ। আপনার স্বামী রক্তাক্ত অবস্থায় আমাদের বাড়িতে আসে। সাথে যারা ছিল সবাই ছিল রক্তাক্ত। আমরা সবাই এনাদের লোকাল ডাক্তার দেখাই। ডাক্তার বলে শরীরের অবস্থা মারাত্মক, তাই হাসপাতালে আনতে। ডাক্তারের কথায় আমরা তখনই ওনাদের নিয়ে বের হই, কিন্তু বুঝিনি এরকম কিছু ঘটবে আমাদের সাথে। এতটুকু শুনে রিয়াজের ভাবি নিমাই চন্দ্রের দিকে অবাক দৃষ্টিতে তাকাই। লোকটার কথার মধ্যে একটা ভয় দেখা যাচ্ছিল। লোকটা আবার বলতে শুরু করে, বাড়ি থেকে বেরিয়ে যখন রাস্তায় আসি তখন আমাদের পরিচিত একজন সিএনজি ড্রাইভার আসে। গাড়িতে উঠিয়ে আমরা সহ হাসপাতালে রওনা করেছিলাম, কিন্তু অর্ধেক রাস্তায় আসতেই দেখি আমাদের গাড়ির সামনে বিশাল দেহের একজন লোক দাঁড়িয়ে আছে। ওনার মাথাটা যেন আকাশ ছুঁয়ে গেছে। ভয়ে সিএনজি ড্রাইভার গাড়ি থামিয়ে ফেলে। আমরাও ভয়ে দিকবেদিক হয়ে গাড়ি থেকে নেমে দৌড় দিয়েছিলাম। পেছনে এসে এলাকার আরো কিছু মানুষ নিয়ে ছুটে যায় গাড়ির দিকে, কিন্তু তখন ওই অশুভ শক্তিকে দেখিনি আমরা। ভেবেছি সব ঠিক হয়ে গেছে, তবে ভুল ছিলাম। গাড়িতে এসে দেখি আপনার স্বামী সহ বাকি যারা ছিল সবার পা বেঁকে আছে আর চেহারাতে অসংখ্য আঘাত। বুঝতে বাকিরাই নিয়ে সব কে করেছে। ততক্ষণে হয়ে যায় সকাল। এরপর আমরা আপনার স্বামীকে ভর্তি করাই এখানে। এখন আমার বিদায় নেওয়ার সময়। নমস্কার দিদি। কথাটা বলে লোকটা যখন চলে যেতে যাবে, তখনই রিয়াজ লোকটার কাছে গিয়ে ধন্যবাদ জানাই। লোকটা মুচকি হেসে বলে, না না দাদা, এসব কি বলছেন? আমরা হিন্দু, আপনারা মুসলিম, সেটি আমাদের ধর্মানুসারী হিসেবে, কিন্তু আমরা সবাই তো মানুষ। আমাদের রক্তে লেখা নেই আমরা হিন্দু, আর আপনার রক্তেও লেখা নেই আপনি মুসলিম। মানুষের পাশে কোনো পশু দাঁড়াবে না। আমরা তো আর পশু নয় দাদা। আসি, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। কথাটা বলে লোকটি রুম ত্যাগ করে। রিয়াজ লোকটার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। ততক্ষণে নার্স এসে রিয়াজকে বলে, আপনি আমার সাথে আসুন, বিল পরিশোধ করতে হবে। রিয়াজের মাথায় আগুন জ্বলে ওঠে। কে জানে কত বিল। পকেটে 500 টাকা থেকে আর 140 টাকা আছে। হাসপাতালের লোক জানলে তো কেলাবে।
তবুও মনে সাহস সঞ্চয় করে রিয়াজ নার্সের সাথে যায়। নার্স রিয়াজকে নিয়ে যায় ডক্টরের কাছে। ডক্টর রিয়াজের হাতে বিলের কাগজ দিয়ে বলে, 81,000 টাকা বিল এসেছে, পরিশোধ করে আপনার ভাইকে নিয়ে যান। বিলের কাগজের দিকে তাকিয়ে রিয়াজের হুঁশ উড়ে যায়। 81,000 টাকা! কোনোদিন এত টাকা একসাথে চোখেও দেখেনি। ব্যবস্থা করবে কিভাবে? এদিক সেদিক তাকিয়ে রিয়াজ মিনমিন করে ডাক্তারকে বলে, না মানে স্যার, এত টাকা? রিয়াজের এমন তোতলানো দেখে ডাক্তার বলে, বুঝেছি, যান ব্যবস্থা করে নিয়ে আসুন। রিয়াজ ডাক্তারের কথা শুনে থতমত খেয়ে বলে, জি স্যার, আমি আনতেছি। রিয়াজ আর তার ভাবিকে কিছু বলেনি। বাহিরে এসে কল দেয় পলাশকে। পলাশ কল ধরতেই রিয়াজ তাকে সব বুঝিয়ে বলে, কিন্তু 81,000 টাকার কথা শুনতেই পলাশ কল কেটে দেয়। নেটওয়ার্ক প্রবলেম ভেবে রিয়াজ আবার কল দেয়। এইবার ফোন বন্ধ পলাশের। উপায় না পেয়ে রিয়াজ সিয়ামের কাছে কল দেয়। সিয়ামকে সবটা বলার পরে সিয়াম বলে, পাগল হইছোস? 81,000 টাকা আমার বাপে কোনদিন দেখছে? আমার কাছে 2,000 টাকার বেশি 1 টাকাও নাই, তাও এইগুলা দিয়ে ইয়াবা খাবো, রাখতো বলে কল কেটে দেয়। সিয়ামের কথা শুনে রিয়াজ থমকে যায়। এদের সে বন্ধু ভাবত, আজ তাদের রূপ দেখা হয়ে গেছে। রিয়াজ এবার ডায়াল করে বকুল ভাইয়ের নাম্বারে। বকুল ভাই সবটা শুনে কিছুক্ষণ চুপ থাকে। এরপর বলে, আমার কাছে তো এত টাকা নেই, জমানো 30,000 টাকা আছে, বাকি 50,000 আমি আমার মালিকের থেকে ধার নিতে পারি, কিন্তু এটা 2 মাসে ক্লিয়ার করে দিতে হবে। কিন্তু আমি 2 মাসে 50,000 টাকা কোথায় পাবো? বেতন তো আমার মাসে 18,000, পরিবার নিয়ে চলতেও ঝামেলা হয়। বকুল ভাইয়ের সবটা শুনে রিয়াজ বলে, 2 মাসে 50,000 টাকা আমি আপনাকে দেব, তবু আমার ভাইকে বাঁচান। রিয়াজের কথা শুনে বকুল ভাই বলে, তুই কোথায় পাবি টাকা? তুই তো কাজই করস না। রিয়াজ বকুল ভাইয়ের কথা শুনে নরম স্বরে বলে, ভাই আমি কাল থেকে কাজে নামবো, টাকার চিন্তা করতে হবে না, আমি বলছি তো টাকা আমি দিবই। যাক, অবশেষে টাকার ব্যবস্থা হয়। বকুল ভাই 50,000 টাকা ধার আর নিজের ক্যাশ মিলিয়ে 80,000 টাকা করে। ডাক্তারকে বলে কয়ে 80,000 টাকা দিয়ে নিয়ে আসে শাওনকে। রিয়াজের ভাবি জানে না কিভাবে রিয়াজ 80,000 টাকা ম্যানেজ করেছে। উনি দৌড়ে এসে রিয়াজকে জড়িয়ে ধরে। এরপর কান্না করতে করতে বলে, তোরে আমি কোনো সময় দেবর ভাবি নাই, আমার সন্তানের মতো ভাইবা আইছি, আমার সন্তানের মতো শাসন করছি তোরে, তুই তো আমার বড় ছেলে, কিন্তু ভাবি নাই তুই তোর ভাইরে এতটা ভালোবাসিস। কিভাবে পারলি এত টাকা মাইনাস করতে? কথাগুলো বলে অঝরে কাঁদতে লাগলেন তিনি। রিয়া চোখের পানি মুছে মুচকি হেসে বলে, টাকা না দিলে তো ওই ডাকাত ডাক্তার ভাইকে ছাড়তো না, ব্যবস্থা করতেই হয়েছে। আর ওটা ম্যানেজ না, ম্যানেজ, ভাষাটা তো শেখো ভাবি। রিয়াজের কথা শুনে বকুল ভাই সহ সবাই হাসতে লাগলেন। 2 মাস পর সকাল সকাল বকুল ভাই রিয়াজদের ঘরে আসে। শাওন এখনও সেই পঙ্গু। রিয়াজ তার ভাতিজিকে নিয়ে খেলা করছে। বকুল ভাই এসে বলে, কিরে রিয়াজ, টাকা কই? 2 মাসের মধ্যে দেওয়ার কথা ছিল, মালিক আমাকে আজ ইচ্ছামতো বকাঝোকা করে গেছে। রিয়াজ বকুল ভাইয়ের কথা শুনে বলে, ও আচ্ছা। বকুল ভাই পুরো অবাক, রিয়াজের যেন গায়ে লাগেনি ব্যাপারটা। বকুল ভাই চিৎকার করে বলে, এইবার তোর ভাবি কই? রিয়াজ ভাতিজির সাথে খেলতে খেলতে বলে, কাজে গেছে। রিয়াজের কথা শুনে বকুল ভাই বলে, কাজে মানে? কিসের কাজ? রিয়াজ আবার স্বাভাবিকভাবে বলে, বস্তির পেছনে যে জমিদার বাড়ি আছে, তাদের বাড়িতে কাজের বুয়া হিসাবে চাকরি করে। বকুল ভাইয়ের এবার মাথায় রক্ত উঠে যায়। তিনি ক্ষিপ্ত হয়ে বলে, ছি, তোর কি লজ্জা নাই? ঘরের মহিলাকে মানুষের বাড়ি পাঠাস কাজ করার জন্য, আবার তুই এইটারে চাকরি করস? তুই ঘরে কেন বসে আছিস? বকুল ভাইয়ের কথা শুনে রিয়াজ চোখ রাঙিয়ে বলে, তাতে আপনার কি? আপনার বলা শেষ, জানিবার। বকুল ভাই যেন রাগে ফেটে যাচ্ছে। তিনি আরো উচ্চস্বরে বলে, তোমার টাকা কোথায়? রিয়াজ বলে, নাই। বকুল ভাই আবার বলে, নাই মানে? ধার নিয়েছি ওটা আমি, তোর ভাইয়ের জন্য, তুই তো নিতে বললি, এখন নাই মানে কি? রিয়াজ বলল, হ্যাঁ দিব বলেছি, কিন্তু নেই আমার কাছে, আমি কিভাবে দেব? বকুল ভাই বলে, আরে তুই কি বলদ নাকি? অশিক্ষিতর ঘরের অশিক্ষিত? কি সব বলছিস তুই? তুই তো বললি তুই কাজ করবি, এখন ঘরে বসে কেন? রিয়াজ বলে, ভালো লাগে না সব কাজ কাম আমার, আমি ঘরেই ভালো আছি। বকুল ভাই বলে, কুত্তার বাচ্চা তোমার টাকা কে দিবে? রিয়াজ বলে, আমি কি জানি। বকুল ভাই এবার বলে, আগামীকাল আসতেছি, যদি টাকা না পাই তো তোর ঘরদোয়ার ভেঙে শেষ করে দিব, দেখিস তুই। আর ওই শাওনের বাচ্চা, কোন বালডারে খাওয়ায়া বড় করছস, মাথা তার সব সেরা এডার, সব দোষ তোর। এটা বলে একটা গালি দেয়। বলে বকুল ভাই চলে যান, কালকে আসবে আবার। রিয়াজ বকুল ভাইয়ের যাওয়া দেখে মনে মনে বলে, ঘর ভাঙবে, আসিস, ঠ্যাং ভেঙে কাঁধে তুলে দিব। এইটা বলে আবার ভাতিজির সাথে খেলতে থাকে। শাওনের চোখ দিয়ে তখন শুধু পানি গড়াচ্ছিল। মনে পড়ছে সেই দিনের কথা, যখন রিয়াজ বলেছিল, ভাইয়া আমিও কাজ করব আপনার সাথে, আপনি একা এত কষ্ট করেন আমার সহ্য হয় না। তখন যদি রিয়াজকে কাজ শেখাতো, আজ এই দিন দেখতে হতো না। শাওনের পুরো দেহ অচল, কথাও বলতে পারে না, চোখ দুইটা শুধু নাড়াতে পারে, তাও সেই চোখে পানি। পরের দিন সকালে
বকুল ভাই কয়েকজন মানুষ নিয়ে আসে শাওনের ঘরে। রিয়াজ বারান্দায় বসে সিগারেট টানতেছে। এতগুলা লোক দেখে সিগারেট ফেলে রিয়াজ এক দৌড়ে ঘরে ঢুকে যায় আর দরজা বন্ধ করে দিয়ে ভাবিকে বলে, ভাবি বকুল ভাই আমাকে মারতে আসতেছে। রিয়াজের ভাবি রান্নাঘর থেকে দৌড়ে এসে বলে, কেন, কি হয়েছে, দেখি আমি সত্য। কথাটা বলে ভাবি দরজা খুলে বাহিরে আসে। তখনই সেকেন্ডের মাথায় রিয়াজ আবার দরজা বন্ধ করে দেয়। ভাবি নিজেও অবাক। ভাবিকে বের করে রিয়াজ আবার ঘরে লুকালো কেন? বকুল ভাই রিয়াজের ভাবিকে বলে, তোর দেবর রে ঘর থেকে বের কর, নাইলে এখন দরজা ভেঙে বের করব। তোর পঙ্গু জামাই রে বাঁচানোর জন্য সে 80,000 টাকা নিছে আমার থেকে। শাওন রে বন্ধু আর রিয়াজ রে ছোট ভাই ভেবে আমি সাহায্য করেছি। আমার পকেটের 30,000 টাকা বাদ আর একজনের থেকে যে 50,000 ধার নিয়েছিলাম ওইটা দেওয়া লাগবে না আমার? ওই বলে ওর কাছে টাকা নেই, ওরে বল আমার টাকা দিতে, নাইলে তোরে সহ পিটামু। হঠাৎ বকুল ভাইয়ের এমন আচরণ দেখে ভাবি নিজেও অবাক হয়ে যায়। বকুল ভাইয়ের চিল্লাচিল্লি শুনে ছুটে আসে বস্তির বাকি লোকজন। ঘটনা শুনতে চাইলে বকুল ভাই সবাইকে সবটা খোলসা করে। একটা সময় পুরো বস্তির লোকও বকুল ভাইয়ের পক্ষে হয়ে যায়। রিয়াজের ভাবি পুরোটা শোনার পর বকুল ভাইকে বলে, ভাই শাওন তো আপনারই বন্ধু, রিয়াজ ভুল করেছে তা আমরা সবাই মানতেছি, কিন্তু টাকার সংখ্যা তো অনেক বড়, আমাকে একটু সময় দেন বকুল ভাই, আমি ধীরে ধীরে সব পরিশোধ করে দিমু। রিয়াজের ভাবির কথা যেন গায়ে লাগতো না বকুল ভাইয়ের। তিনি গা ঝটকিয়ে তেড়ে আসেন ভাবির দিকে। ভাবি পেয়ে যায় ভয়। বকুল ভাই সোজা ভাবির দিকে এসে আঙুল তুলে বলে, 7 দিন সময়, 7 দিনের মধ্যে যদি আমি টাকা না পাই তবে তোরে ল্যাংটা করে বস্তিতে বেঁধে রাখবো। ছুরি আর পিস্তলের আঘাতই যে বুক ছিদ্র করে তা হয়তো ভুল। বকুল ভাইয়ের এই